দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। ধানমন্ডির কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সাইদুল হক জুইসের মিশ্র মাধ্যমে আঁকা শিল্পকর্ম প্রদর্শনী বনবিবির খোঁজে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। গুলশান 2-এর 87 নম্বর রোডের 8 নম্বর বাড়ির 7ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে 23 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ উদ্দিন। সন্ধ্যা 6:45 থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। আমার মনে হয় কি জানো, সোল পুলিশের খেলা চলতেছে। কেন? পিছে দেখো, শিলা জাহিদের লয়ে কথা কইতে গেছে, জাহিদ লুকায় গেছে। তাই নাকি? হ্যাঁ, নাইলে পাসপোর্ট আনতে জাহিদ নিচে গেল কেন? গেছে কারণ তুমি তো গেস্ট, তোমাকে তো আর পাঠানো যায় না পাসপোর্ট আনতে। জি না, শিলার সাথে যেন জাহিদের কথা কইতে না হয় তাই। মিন্টু ভাই, তুমি এত কিছু খেয়াল করো? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী হুমায়রা ইশিকা। শুভ দুপুর। শুভ দুপুর। তুমি কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে পেতে খুবই ভালো লাগছে। তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঈদ তো গেল, তো ঈদের সময় তো নতুন জামা কাপড়ের পাশাপাশি আসলে নতুন গানের একটা ব্যাপার থেকেই যায় সঙ্গীত শিল্পীদের। তার আগে একটু জানি যে সবকিছু মিলে এবার ঈদটা কেমন ছিল? এবার ঈদটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। অলমোস্ট অনেক বছর পর এবার আমি নানু বাসায় ঈদ করেছি। বগুড়াতে গিয়েছিলাম, কারণ ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে কাজ থাকে বা পড়াশোনা সব কিছু মিলিয়ে ঢাকা ঈদ করা হয়। বাট এবার বগুড়াতে গিয়েছিলাম, তো এবার আলহামদুলিল্লাহ ঈদটা ভালো গিয়েছে। আর ঈদে আমার একটি নতুন গান রিলিজ হয়েছে, তো সব মিলিয়ে হ্যাঁ ঈদটা ভালো গিয়েছে। ভালো গেছে। নানু বাড়িতে গেলে কিন্তু আসলে একটা আলাদা রকমের ঈদের আমেজ যে ব্যাপারটা থাকে, সব কাজিনরা মিলে মজা করা, অনেক কিছু থাকে। নতুন জামা কাপড় কি আসলে নিজে বেশি কেনা হয় নাকি গিফট পাওয়া হয় বেশি? আমার গিফট দিতে ভালো লাগে কেনার থেকে। আমি সবাইকে গিফট করার পরে নিজের জন্য কিনতে মজা লাগে। যে ঈদ আমার কাছে মনে হয় ঈদ মানে যে হ্যাঁ গিফট তো পাওয়া হয়, বাট মামুনি গিফট করে, মামারা গিফট করে, তো বাট আমার কাছে মনে হয় যে গিফট মানুষকে দিলে বা কাজিনদের দিলে বা ওটা ভালো লাগে। হ্যাঁ, আমি কাউকে কিছু দিয়েছি একটা গিফট, এটা খুব ভালো লাগে। নিজে নেওয়ার থেকে গিফট দিতে বেশি ভালো লাগে। আচ্ছা, এই গিফট দেওয়ার ব্যাপার থেকে একটা বিষয় কিন্তু রিলেট করা যায়, সেটা হচ্ছে যখন নতুন কোনো গান আসে, তোমার শ্রোতা দর্শক যারা আছেন তাদেরকে তুমি গিফট করছো, তাই না? কোনো একটি গান তাদের জন্য আসলে তুমি গান গাইছো, তাদের জন্য আসলে আজকে হুমায়রা ইশিকা হয়েছো। তো সেই জায়গা থেকে নতুন কোনো গান যখন আসে রিলিজ হওয়ার আগে, তখন কি একটু নার্ভাসনেস কাজ করে বেশি নাকি এক্সাইটমেন্ট বেশি থাকে? বরাবরই হয়। কোনো গান রিলিজ হওয়ার আগে দেখা যায় যে আমি খুব বেশি টেনশনে থাকি। 1 ঘন্টা ওদিন সারাটা দিন আমার খুব বাজে যায়। এবারও সেম হয়েছে। আমি আমার কাজিনের সাথে যেদিন আমার গান রিলিজ হইলো, তো আমি ওদিন আমার কাজিনের সাথে বাইরে বের হয়েছিলাম। ও আমাকে বলছিল, তুই যে আমার সাথে বের হলি তুই তো ঝামেলা করবি। আমি কেন? আসলে তাই, আমার গান 7টায় রিলিজ হয়েছে, আমার বাসা থেকে 6টায় বের হয়েছে। আমি অলমোস্ট 6টা থেকে 7টা পর্যন্ত রিক্সা থেকে নামি নাই, আমি রিক্সায় বসা। রিক্সালাম আমাকে বলতেছি দাঁড়াও, ওয়েট, আমি দেখ, কারণ আমি ফোন না বসে আছি কখন গান রিলিজ হবে। ও বলে তুই বের কেন হলি, তুই তো এরকম করবে, আমি তো জানি। দাঁড়াও না, ওয়েট, তুই বাসায় থাকতি, তুই রাস্তায় বের হয়ে এরকম কেন করতেছিস, জানো, দাঁড়াও ওয়েট। পরে ও আচ্ছা বুঝছি, তোর এরকমই হবে, তুই কর আগে, ওকে ওকে তুই আগে পোস্ট কর, আগে তুই দেখ তোর গান রিলিজ হয়েছে কিনা, এরপর ওকে আমরা বাইরে যাচ্ছি, আমরা বাইরেই আছি সমস্যা নেই। রিক্সাওয়ালা মামা ওয়েট করতেছে আমার জন্য 1 ঘন্টা পুরো রিক্সায় বসে। রিলিজ যখন হলো তখন তোমার রিঅ্যাকশনটা কি ছিল? তখন আমি ওকে ফাইন, ঠিক আছে এবার
কাজ শেষ আচ্ছা, এই গানটা নিয়ে আরো কথা শুনবো, আরো গল্প শুনবো, কিন্তু তার আগে এই গানটি দুটো লাইন শুনে ফেলি। চলো। পারবো না তোকে ছাড়া, মন তো মানে না কিছুতে তোর থেকে, ধ্যান যে সরে না অগোছালো, আমি শুধু তোকে খুঁজে ফিরে অজানায়, তবু আইলাই না আমার ঠিকানায়, তুমি না মন থাকে না মনের কিনারায়, আইলাই না আমার ঠিকানায়, তুমি না মন থাকে না মনের কিনারায়। বাহ, খুবই সুন্দর, খুব মায়া মায়া একটা গান। আবার এটার মধ্যে একটু ফোক ধাঁচটাও আছে না? একটু মিক্সড, হ্যাঁ। ফোক বা তুমি মডার্ন বলতে পারো, হ্যাঁ, বা তুমি একটু আধুনিক বলতে পারো, মিক্সড। ঈদের জন্য যে এই গানটা রিলিজ করবা, এটা কবে থেকে প্ল্যান করছিলে? আসলে সত্যি কথা বলতে আমার এই বছরের একটা প্ল্যান রয়েছে। আমি মোট 4টা মৌলিক গান করেছি, এটা ফার্স্ট ছিল। আমার কুরবানিতে আরেকটা গান রিলিজ হবে। আচ্ছা, মানে এই বছরে আমার একটা প্ল্যান যে হ্যাঁ আমি এই বছরে আমি আমার 4টা মৌলিক গান রিলিজ করব আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। তো এটা আমার ফার্স্ট গান ছিল। তো এই গানটা আমার সাথে গিয়েছে ওলি লুইস, ও গিয়েছে, আমি আর ও করেছি। আর কুরবানিতে যেটা আসবে সেটা আমার সলো একটি গান আসবে। তো এরকম মানে পুরো বছর জুড়ে আমার একটা প্ল্যান আছে যে আমি বছর জুড়ে আমি আমার 4টা গান মানে ভাগ ভাগ করে নিয়ে তারপর সেই গানগুলোকে রিলিজ করবা। এটা আমার প্ল্যান ছিল যে হ্যাঁ এটা আমি রোজার ঈদে আর কি। এখন পর্যন্ত যদিও খুব বেশি দিন হয়নি গানটা রিলিজ হয়েছে, কিন্তু তারপরও মানে যারা শুনেছে তারা কি বলেছে তোমার গান শুনে? সত্যি কথা বলতে যখন নিজ কমিউনিটির মানুষজনের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পাই তখন খুব ভালো লাগে। আমি অনেকের কাছ থেকে এক্সপেক্ট করিনি যে হয় না যে নিজের কমিউনিটিতে অনেক সময় হয় না যে সবাই কি গান পছন্দ করবে কিনা, বাট ওই জায়গা থেকে আমি আমার বাইরের অডিয়েন্সের থেকে আমি বেশি দেখেছি আমার কমিউনিটির মানুষজন আমার গানটা খুব পছন্দ করছে, তারা ফেসবুকে শেয়ার করছে, আমাকে শুভকামনা জানাচ্ছে। তো ওই জায়গা থেকে আসলে খুব ভালো লাগছে আর কি ব্যাপারটা, যে সবার আসলে গানটা ভালো লাগছে আর কি। আচ্ছা, আর তুমি অনেক ছোটবেলা থেকে গান করো তো? মানে একেবারে যদি আমরা বলি যে মেইন স্ট্রিমে তুমি কাজ করছো 2016 সাল, মানে রিয়েলিটি শোর পর থেকে তুমি কাজ শুরু করেছো। একটু যদি ছোটবেলার গল্প শুনতে চাই যে সেই সময়টা আসলে গানের সাথে তুমি কিভাবে ইনভলভ হলে? এখানে একটা মজার বিষয়, আমি স্কুলে ভর্তি হওয়ার আগে গানে ভর্তি হই 3.5 বছর বয়সে। তখন কথা বলতে পারার আগে তুমি আসলে গান তখন এতটাই ছোট যে হারমোনিতে আমার হাত যেত না, স্যার হারমোনি প্লে করতো আমি গান করতাম, এরকম ছিল। তো তখন 4 বছর বয়সে আমার ফার্স্ট পুরস্কার ছিল, আমি 3rd হয়েছিলাম। তখন আমি হারমোনি বাজাতে পারতাম না। তো সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে মামুনির শখ ছিল যে তার মেয়েকে গান শেখাবে, তো সেইভাবে গান করা আর কি। তখন আসলে সত্যি কথা বলতে আমার অতটা বেশি আগ্রহ ছিল না, কারণ ছোট ছিলাম। পড়াশোনা গান দুইটা একসাথে ব্যালেন্স করা হচ্ছিল। যখন ক্লাস 5-এর পর আর কি, পিএসসির পর যখন আমি খুদে গান রাজে অডিশন দিলাম, দেন ওখান থেকে আমার জার্নিটা স্টার্ট হলো। আমি ফাইনালিস্ট ছিলাম, গ্র্যান্ড ফিনালে হলো। এরপরে মনে হলো যে না আসলে গান নিয়ে কিছু একটা করা যায়। তখন মনে হলো যে না আমার গানটা করতে হবে, কারণ এটা ছাড়া আমি থাকতে পারবো না। পড়াশোনা তো মানে অবশ্যই করছি, কিন্তু আমার গানটা করতে হবে। এরপরে আস্তে আস্তে মেনলি প্রফেশনালি গান। আচ্ছা, তোমার মা তো নাচ করতেন, কিন্তু মানে আন্টির কেন এটা ইচ্ছে হলো যে মেয়েকে গান শেখাবেন? আসলে সত্যি কথা বলতে কি আমার নানু বাসার ফ্যামিলিতে আমার নানু ভাই গান করতো, আমার ছোট খালা গান করতো, আবৃত্তি করতো, মামনি নাচ করতো অনেক আগে। হ্যাঁ, বিয়ের পরে আর কন্টিনিউ হয় নাই আর কি। বাট আমার দাদু বাসার ফ্যামিলি হচ্ছে কি একটু পড়াশোনার দিকে সিরিয়াস বেশি, আর নানু বাসা হচ্ছে একটু সাংস্কৃতিক মনা। তো দুদিক থেকে দেখা গিয়েছে যখন আমি কাজ করতাম নানু বাসা থেকে অনেক বেশি সাপোর্ট পেতাম যে হ্যাঁ গান করছে করুক, সমস্যা নেই। আর দাদু বাসায় হতো যে না পড়াশোনাটা ইম্পর্টেন্ট, পড়াশোনাটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, গান মানে হ্যাঁ গান তো অবশ্যই মানে দাদু বাসা নানু বাসা তোমাকে ব্যালেন্স করেছে আসলে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বেশি মানে এই দিক থেকে কষ্টটা মামুনির হয়েছে, বিকজ সবার কোশ্চেনের ফেস তো তাকে ফেস করতে হচ্ছে। তো মামুনির একটা কথা ছিল যে আর যাই করো তুমি যদি গানকে 100% দাও, পড়াশোনাকে 100% দিতে হবে, যাই হয়ে যাক না কেন। তা আমার এটাই হয়েছে, ছোটবেলা থেকে গান পড়াশোনা একসাথে ব্যালেন্স করতে করতে আজকে এত দূরেই। তো প্রথম স্টেজ শো কোথায় করেছো? মানে সেটা কি রিয়েলিটি শোর আগে না পরে? সত্যি কথা বলতে আমি স্টেজ শো আগেই করেছি। আমি যখন গান শিখতাম, আমি হচ্ছে বগুড়ায় যখন ছিলাম
তখন দেখা গিয়েছে আমি জাতীয় কম্পিটিশনগুলো করতাম, আমার জাতীয় পর্যায়ে আমি প্রথম হয়েছি অনেকবার। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন অকেশন, যেমন তোমার 16 ডিসেম্বর, 26শে মার্চ, আমাদের বগুড়াতে কিন্তু সাংস্কৃতিক দিকটা অনেক বেশি সমৃদ্ধ, এটা জানো। তো এই জন্য দেখা যায় যে অনেক প্রোগ্রাম হতো, মানে কোনো 16 ডিসেম্বর হোক, 26শে মার্চ হোক, 21শে ফেব্রুয়ারি হোক, পয়লা বৈশাখ, খুব একটা ঈদের থেকেও বেশি আনন্দ আর ওরকম হতো। আমরা সকালে কম্পিটিশন করতাম, দেন দেখা যেত আবার রাত্রেবেলা আমরা শো করতাম, তো তখন থেকেই করা হতো। বাট যদি বলো যে একদম প্রফেশনালি আমি কবে থেকে স্টেজ শো করা, সেটা হচ্ছে আমার খুদে গান রাজের পর আর কি। আচ্ছা, আমার ফার্স্ট স্টেজ শো ক্লাস 10 এ ছিল, এরকম হবে। যখন তুমি বগুড়াতে যে এরকম ধরনের শো গুলো করছো, তখন ওই সময় কি একটা সেলিব্রিটি ভাইব একটা ব্যাপার কাজ করতো, মানে এলাকার মধ্যে সবাই চিনছে জানছে যে শিকা গান করে? তখন একটা ছিল যে যেহেতু আমি ছোটবেলা থেকে ফোক গানটা খুব বেশি করতাম, এখন সব ধরনের গান করা হয়, যেহেতু খুদে গান রাজের পরে একটা স্বাভাবিক কম্পিটিশনের পর সব ধরনের গান করাটা করতে হয়, তো তখন দেখা যায় ফোক করতাম। তো বগুড়াতে এরকম ছিল যে হ্যাঁ ইশিকা স্টেজে উঠবে, ফোক গান গাবে, হ্যাঁ এরকম অনেক স্টোরি আছে যে আমি স্টেজে ওঠার পর দেখা গিয়েছে, একটা মজার স্টোরি শেয়ার করি। আমি ফোক গান করছিলাম, এটা মায়ের গান ছিল। তো সাত মাথায়, আমাদের বগুড়াতে সাত মাথায় স্টেজ শোটা হচ্ছিল, তো কয়েকজন এরকম রিক্সাওয়ালা ছিলেন আর কি, তারা তাদের সারাদিনের উপার্জন তারা আমার স্যারকে খুব রিকোয়েস্ট করছিল তারা দিবে। তো যেহেতু একটা ওখানে আবার রাজনৈতিক কিছু ব্যাপার স্যাপার ছিল, তো সামনে পুলিশ টুলিশ ছিল আর কি, তো তাদেরকে আসতে দিচ্ছিল না। বাট তারা আসবে, তারা আমাকে তাদের ওই সারাদিনের উপার্জনটা দিবে, এরকম একটা। তো আমার হ্যাঁ, তো স্যার, আমি তো খুব লজ্জা পেয়ে গেছি, আমি তো তখন ছোট ছিলাম, আমি স্যারের পিছে চলে গেছি যে না আমি নিব না, এরকম একটা। তো স্যার বলছে যে না, এটা নেওয়া উচিত, এটা তোমার জন্য একটা হচ্ছে দোয়া, আর তারা যে তাদের সারা দিনের কষ্টের যে উপার্জনটা তোমাকে দিচ্ছে, এটা তোমার জন্য দোয়া, আশীর্বাদ একদম। ওই টাকাগুলো এখনো আমার কাছে আছে, আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি, মা রেখে দিয়েছে টাকাগুলো। তো এরকম অনেক ইমোশনাল অনেক গল্প থাকে, এরকম অনেক ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত আছে আর কি। তারপরে যখন তুমি হচ্ছে খুদে গান রাজে আসলে এবং টপ 10 এর মধ্যে ছিলে, টপ 7 এ ছিলে, তারপরে তো একটা আলাদা রকম জার্নি শুরু হলো, মানে একটা বড় পরিসরে তোমার স্ট্রাগলটা শুরু হলো। স্ট্রাগলই বলবো, কারণ শিল্পী জীবনে আসলে অনেক ছোট 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 নিত্য নৈমিত্তিক অনেক সংগ্রাম থাকে, যেগুলোর মধ্য দিয়ে একজন শিল্পীকে যেতে হয়। যখন এই যে মার্কেটটা বড় হয়ে গেল বা পরিসরটা বড় হয়ে গেল, তখন কি একটু চাপ বোধ করো যে এত শিল্পী আসলে নিজেকে টিকিয়ে রাখা, সার্ভাইভ করাটা আসলে অনেক চ্যালেঞ্জিং? দেখো, আমি যদি বলি, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক শিল্পী, প্রতিনিয়ত অনেক শিল্পী কাজ করছে। আমি এমনও হয়েছে, আমি টিভি চ্যানেল খুললেই দেখা যায় অনেক চ্যানেলেই অনেকে গান করছেন চিনি না, বাট তারা শিল্পী। আসলে আমাদের কম্পিটিশন এখন অনেক বেশি বেড়ে গিয়েছে, কমার্শিয়াল বলো, অন্যান্য জায়গায় বলো, অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি প্রতিযোগিতা, অনেক বেশি শিল্পী হয়ে গিয়েছে। যখন প্রথম খুদে গান রাজ থেকে বের হলাম, তখন আসলে তো ইন্ডাস্ট্রিটা নতুন, বুঝতাম না কিভাবে কি করতে হবে। ওই তো ধাক্কা খেয়ে 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 প্রথমে বুঝতাম না এটা আসলে কি, একটা ভুল, আচ্ছা এটা হচ্ছে না, এটা একটা ভুল, এরপর ভুল থেকে থেকে এখন বুঝেছি যে আসলে বিষয়গুলো এখন অনেকটা পরিণত। কিন্তু হ্যাঁ, কম্পিটিশন অনেক বেশি। কম্পিটিশনটা যদি সুস্থ কম্পিটিশন হয় তাহলে ভালো, যদি ভাইরালের সাথে কম্পিটিশনটা দিতে হয় তখন ব্যাপারটা যে আসলে দুঃখজনক হয়ে যায়। আর সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয়, আমাদের বাংলাদেশে এটা কেন হয় বেশি আমি জানি না, একটা ভালো গান থেকে যেই গানটা হয়তো বা আমাদের শুনতেও অতটা বেশি ভালো লাগছে না, সেই গানটাই দেখা যাচ্ছে অনেক বেশি ভিউ হয়ে যাচ্ছে, সেই গানটা ভাইরাল হয়ে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশের অডিয়েন্সরা কেন জানি তারা নিজেরাই ভাইরাল করে, তারা নিজেরাই পরে আবার কি করে বুঝি না। এই জন্য মাঝে মাঝে আগে মনে হতো যে ধুর গান মানে নিজের গান করলে এত এরকম হয়, নিজের গান করবো না। বাট এখন মনে হলো যে না, আসলে একটা শিল্পীর পরিচয় নিজের গান। কারণ আমি আমার ইউটিউব চ্যানেল, আগে যেমন সিডি ক্যাসেট ছিল, এখন তো নাই, এখন তো অ্যালবামও নাই, এখন নিজের গান নিজেকে করতে হবে, নিজের ইউটিউব চ্যানেলে আমার গান করতে হবে। তো এই জন্য আমার কাছে মনে হয় যখন আমি থাকবো না, আমার গানগুলো রয়ে যাবে, আমি একজন শিল্পী, আমার পরিচয় আমার গান। তো এই জন্য আমার এখন এই প্ল্যানটা করা যে হ্যাঁ, এখন থেকে আমি প্রত্যেক বছর গান করতে হবে। মানে শ্রোতা দর্শক হয়তো তোমার এমন হতে পারে যে 10 বছর বা 15 বছর পরে গিয়ে গানটি শুনছে, কিন্তু তোমাকে আসলে গানটা করে যেতে হবে। আমার এটাও নেই যে আমার ভাইরাল হইতে হবে, যে আমার অনেক ভিউ হইতে হবে, আমার এতটুকু হলে হবে যে আমার যদি 50টা শুভাকাঙ্ক্ষী থাকে তারাই আমার গান শুনো। আমি যখন থাকবো না তারাই হয়তো বা বলবে যে হ্যাঁ ইশিকার এই গানগুলো খুব ভালো ছিল, বা ইশিকা খুব ভালো গান করতো। তুমি নাটকে প্রচুর গান করেছো, মানে অনেক নাটকে গান করেছো, আর প্লেব্যাকও করা হয়েছে তোমার। খুব কম বয়সে কিন্তু প্লেব্যাক করা হয়েছে, কারণ প্লেব্যাক সবথেকে স্বপ্নের জায়গা থাকে একজন শিল্পীর জন্য, আকাঙ্ক্ষিত একটি জায়গা থাকে। এটা আমার জন্য খুব একটা সারপ্রাইজিং ছিল, হুট করে করা হয়েছে, এটা প্ল্যানে ছিল না। হঠাৎ করে একদিন ইমন ভাইয়া কল করলো, ইমন চৌধুরী ভাইয়া বললো যে এর আগে ভাইয়ের সাথে একটা কাজ হয়েছে, তো ভাইয়া, তখন আমরা অন্য কাজ করছিলাম আর কি, তো ভাই একদিন বললো যে একটু আসো, তো কাজ আছে। গেলাম, আমি তখনও জানতাম না এটা মুভির গান,
আমি গিয়ে দেখি গিয়াসউদ্দিন সেলিম স্যার বসা ওখানে। তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা হয়তো বা কিছু একটা হচ্ছে। তো স্যার মানে তখন স্যারের সাথে কথাবার্তা বলার পরে ভাইয়া বলতো আচ্ছা এই গানটা একটু ভয়েস দাও, দিলাম। ওটা ফার্স্ট গান ছিল কাজল রেখায় করা কন্যা আঁকে। সেকেন্ড দিন ভাইয়া আবার কল করলো, আরেকটা গান আছে আসো। আচ্ছা, আমি তখনও বুঝতেছি না কাজল রেখার জন্য জি, সেটা। আমি তখনও বুঝতেছি না আসলে হচ্ছে কি। এবার হঠাৎ করে বুঝলাম না, তখন পুরো মাস জুড়ে রমজান মাস চলছিল। আমি কাজল রেখাতে মোট তোমার ময়মনসিংহ গীতিকারে 24টা গান রয়েছে, অলমোস্ট 7টা গান আমার করা। এমনকি যতগুলো কাজল রেখার বিপরীতে যতগুলো গান ছিল ফিমেল ভয়েসের আর কি 7টা গান, সেই 7টা গানই আমার করা। বাহ, এটা আমি পরে গিয়ে রিয়েলাইজ করেছি আচ্ছা ওকে। এমনকি যতগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল কাজল রেখার বিপরীতে সেগুলো আমার ভয়েস। তো এটা আসলে আমার জন্য অন্যরকম একটা পাওয়া যে একটা প্লেব্যাক, মানুষের তো প্লেব্যাক স্বপ্ন থাকে, আর এরকম একটা এবং একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়েও তুমি গেছো। একদম হ্যাঁ, পুরো রমজান মাসটা এরকমই গিয়েছে আগের বছর, ভালো ছিল আসলে। আসলে এমনি সামনের দিনগুলোতে কি প্ল্যানিং আছে তোমার? আমার তো এই বছরের প্ল্যান তোমাকে বললাম যে আমার এই বছর জুড়ে আমি আমার নিজের মৌলিক গান করেছি, এই গানগুলোকে নিয়ে আগানোর ইচ্ছা। আর এইভাবে আর কি আমি এখন থেকে চাচ্ছি যে আমার প্রত্যেক বছর এরকম একটা প্ল্যান থাকুক যে আমি আমার নিজের গানগুলো রিলিজ করব। সাথে তো তোমার টিভি প্রোগ্রামগুলো বলো বা স্টেজ শো গুলো বলো, এগুলো তো আছে থাকবে। কেউ তুমি তো লেখাপড়া করছো ফার্মেসিতে, তো তোমার আলটিমেটলি প্রফেশনটা কি হবে? সত্যি কথা বলতে দেখো, প্রফেশন এখন তো আমি গান করছি, সাথে পড়াশোনাও করছি। কিন্তু সত্যি কথা বলতে আগে যেমন মনে হতো যে গানটা প্যাশন থাকবে আর একটা প্রফেশন হবে, যেহেতু ছোটোবেলা থেকে গান আর পড়াশোনা এইভাবে ব্যালেন্স করে এসেছি, তো আমি চাই ফিউচারে ওইটাই ব্যালেন্স করব। যদি আমি ফার্মাসিস্ট হয়ে যাই ওকে ফাইন, সাথে আমি গানটাও করব, কারণ গানটা সব সময় থাকবে। হ্যাঁ, গানটা আমার লাইফে থাকবে, এটা বাদ কখনোই যাবে না। থাকুক বা না থাকুক, হ্যাঁ গানটা থাকতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। ভীষণ সুন্দর একটা আড্ডা হলো। একদম শেষ পর্যায়ে আমরা একটি গান শুনে ফেলি, তাহলে গানটা দিয়ে আমরা শেষ করি আমাদের আজকের এই আয়োজন। আচ্ছা, আমি কাজল রেখা মুভির একটি গান করছি, এই গানটি আমার খুব পছন্দের একটি গান। চলো শুনি। হলুদে রে তুই কোন কোন কাজে লাগিস, হলুদে রে তুই কোন কোন কাজে লাগিস, লাগিস কোনার গায়েলো, লাগিস কোনার গায়ে, লাগিস কোনার গায়েলো, লাগিস কোনার গায়ে, মেহেন্দি রে তুই কোন কোন কাজে লাগিস, মেহেন্দি রে তুই কোন কোন কাজে লাগিস, লাগিস কোনার গায়েলো, লাগিস কোনার গায়ে, ভীষণ সুন্দর, কেমন একটা মেঠো পথের একটা ঘ্রাণ থাকে না, গানটার মধ্যে অমনটা ছিল। খুব ভালো থেকো সবসময়, অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলা গানের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।